আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সবার মতামতের ভিত্তিতেই সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। তবে অভ্যুত্থানের 5.5 মাস পর ঘোষণাপত্রের বিষয়ে প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আর জামায়াত নেতারা বলেছেন, ধীরস্থিরভাবে ঘোষণাপত্র তৈরি করা হোক। বৃহস্পতিবার সর্বদলীয় আলোচনায় এসব কথা উঠে আসে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্তির পথে শুরু করে নতুন যাত্রা। ঘটনার 5 মাস পর জুলাই ঘোষণাপত্রের আওয়াজ তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার প্রেক্ষাপটে একটি চূড়ান্ত ঘোষণাপত্র প্রস্তুত করতে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন সরকার প্রধান। দেখা হলে বসতে পারলে আমার কাছে খুব ভালো লাগে। স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 5ই আগস্ট হচ্ছে ঐক্যের ভিত্তি, তাই সবাইকে নিয়েই প্রস্তুত হবে ঘোষণাপত্র। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে, আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 জন, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক দলগুলো এবং বাম রাজনৈতিক দলগুলোর নেতারা ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টাও। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয় নাই। কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে। একটা কমিটি গঠন করা হয়, এই ধরনের প্রস্তাব এসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। সবার সাথে আলোচনার পর সময় নিয়ে সবার মতামতকে অন্তর্ভুক্ত করে গণ অভ্যুত্থানে যার যার অবদান উল্লেখ করে ঘোষণাপত্র প্রস্তুত করার উপর জোর দেন নেতারা। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়। সবাই একমত হয়েছি যে আমাদের মধ্যে পারস্পরিক আলোচনা প্রয়োজন, এক্সচেঞ্জ অফ ভিউজ প্রয়োজন। আমরা আলাদাভাবে মতামত দেব, তারপরে এটাকে একটা কনসাইজ করে সুলিখিত একটা ঘোষণাপত্রে রূপান্তরিত করা যাবে। বাট ইট উইল টেক টাইম, এটার জন্য একটা সময় প্রয়োজন। এবং খুব একটা বিলম্ব করে অন্য কোনো অরাজকতা, অন্য কোনো ষড়যন্ত্রের সুযোগ যেন যারা সবসময় চক্রান্তের জন্য অপেক্ষা করে তারা যেন না পায়। এটা আসলে কি হবে, এটা প্রোক্লামেশন, ডিক্লারেশন, কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইনি এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সবার মতামতের ভিত্তি হোক ঘোষণাপত্রের মূল লক্ষ্য, এমনটা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। আমরা আশাবাদী, অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণ অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। ঘোষণাপত্র চূড়ান্ত করতে আরও সময় নেওয়া যেতে পারে, আবার অহেতুক বেশি সময়ও যাতে নেওয়া না হয়, এমনই মত অংশগ্রহণকারীদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মঙ্গলবার বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা থেকে খালাস পান তিনি। কারাগারের সামনে অবস্থান নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী বরণ করেন তাকে। জেল থেকে বেরিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আপেল শাহরিয়ারের রিপোর্ট। মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 1-2 বছর নয়, দীর্ঘ 17 বছর কারাগারের 4 দেয়ালের বন্দী অবস্থা থেকে। জেল থেকে বেরিয়েই অসংখ্য নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হাজারো নেতাকর্মী। অন্যায়ভাবে তাকে এতদিন কারাগারে রাখার জন্য দায়ীদের বিচার চান। অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার ওনাকে আটকায় রাখছে। খুবই আনন্দিত, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে উনি স্বাভাবিক আমাদের মাঝখানে উনি স্বাভাবিকভাবে ফিরে আসছে। আমি দোয়া করি লুৎফুজ্জামান বাবর যেন সিংহ পুরুষ হিসেবে যেরকম নেত্রকোনার বাসী মনে করি সেই সিংহ পুরুষই যেন থাকে। আজকে তা প্রমাণও করেছে এবং আমরাও প্রমাণ করেছি লুৎফুজ্জামান বাবরকে এইভাবে গ্রহণ করতে পেরে। উনাকে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতকে খুশি করার জন্য উনাকে ধ্বংস করতে চেয়েছিল, উনাকে ফাঁসি দিয়ে বাংলাদেশ থেকে তিলে তিলে নির্যাতন করে উনাকে জীবন্ত দুনিয়া থেকে সরাই দিতে চেয়েছিল। হাসিনা আজকে পালিয়ে গেছে ভারত, আর বাবর সাহেব আজকে বাংলাদেশে বীরের বাসে মুক্তি পেয়েছেন। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। এরপর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলায় আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান বিএনপির এ নেতা। পরে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হোটেল রেস্তোরাঁ খাতে আগের মতোই 5% ভ্যাট কার্যকর থাকছে। এ বিষয়ে আগামী রোববারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ খাতে ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে এনবিআর ভবনে সাংবাদিকদের একথা জানান সংস্থাটির দ্বিতীয় সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ডাকে কয়েকশো ব্যবসায়ী এনবিআরের সামনে মানববন্ধন করেন। এ সময় তারা সরকারের পুনঃসিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রেস্তোরাঁ খাতে 10% সম্পূরক শুল্ক প্রত্যাহার সহ সকল অনিয়ম ও হয়রানি বন্ধের দাবি জানান। সেই সাথে ভ্যাট ও ট্যাক্স প্রক্রিয়া সহজীকরণ সহ আগামী অর্থ বছরে 5% থেকে কমিয়ে ভ্যাট 3% করার দাবি জানায় রেস্তোরাঁ মালিক সমিতি। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে আজকে বা রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% ভিএটি হার আরোপ করা হবে। এদিকে ঔষধ তৈরি পোশাক সহ কিছু নিত্যপণ্যের ক্ষেত্রে নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে ও আগের মতোই হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমরা রিভিউ করেছি, কিছু কিছু ফ্যাক্টরটা আমরা পরে জানতে পারবেন। আদেশ আসবে কয়েকটা জিনিস অত্যাবশ্যক না, কিছু কিছু রেস্টুরেন্টের উপর আমরা বলেছি, তারপরে ওষুধের ব্যাপারে, তারপরে আপনার আরও কয়েকটা ওরা দেখতে পারেন মোটামুটি সাশ্রয়ী কয়টা একেবারে অত্যাবশ্যক যেগুলো লোকজনকে এফেক্ট করে সব। আমি তো বললাম ইম্পোর্টেড ফরেন ইউজ, এগুলো আমি কেন কমাবো? 31 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 278 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী জিল্লুর হাকিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার রাজধানীর দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেছিলেন সাবেক রেলমন্ত্রী এবং তার পরিবার।
একই সাথে 16টি ব্যাংক হিসেবে 60 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 20 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি ফাহিম গোলন্দাজ বাবেলের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দুদক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আগামী 21 থেকে 24 জানুয়ারি সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম জানান, সফরে কয়েকটি দেশের সরকার প্রধান ও সংস্থার সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের নাগরিকত্ব নিয়েছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানা নেই বলে মন্তব্য করেন মুখপাত্র। আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে বাংলাদেশের সাথে অন্য দেশের চুক্তিসমূহকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান। আমাদের কাছে যে সরকারি চিঠি আছে সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে যুক্তরাষ্ট্রে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত। আমি যে কয়টা চুক্তি ওইখানে দেখেছি আমার নিজের সন্তুষ্টির জন্য প্রত্যেকটাতেই আমি দেখেছি যে স্বাক্ষর আছে, উভয় পক্ষের স্বাক্ষর আছে। ব্যুরোক্রেটিক ইনএফিশিয়েন্সি বলতে পারেন। রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। কোথাও কোথাও 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পান না গ্রাহকরা। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় জ্বলছে না চুলা, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক সাধারণ। নগরীর রূপনগর, ধানমন্ডি, মহানগর প্রজেক্ট সহ বিভিন্ন এলাকায় গ্যাসের সমস্যা বাড়ছেই। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন মন্তব্য করে তিতাসে ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেছেন, সমস্যার সমাধানে কাজ করছেন তারা। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে। এই প্রবলেম হইতেছে আমাদের, খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না। আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তো এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যা সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে। এরকম একটা সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এই কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে এবছর। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বৃহস্পতিবার দুপুরে ক্যাবের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে নির্ধারিত স্থানে কর্মরত আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সম্প্রতি যাত্রীর সঙ্গে হাতাহাতির ঘটনায় বিমান চলাচল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। সেই সুপারিশ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 3য় টার্মিনাল 99% কাজ শেষ হয়েছে। সিলিং ব্রিজ সহ কাজ শেষ হলে এ বছর এটি উদ্বোধন করা হবে। কক্সবাজার বিমানবন্দরে কাজও 93% শেষ হয়েছে। 3য় টার্মিনালে সরঞ্জাম কেনার দুর্নীতি নিয়ে দুদক তদন্ত করছে বলে জানান চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে উত্তরার রানিংওয়ে সহ বেশ কিছু অপ্রয়োজনীয় স্থাপনার প্রকল্প বাতিল হয়েছে বলেও জানান ক্যাব চেয়ারম্যান।
তদন্তাধীন ব্যাপারে আমাদের আসলে কথা বলাটা খুব একটা সঠিক হবে না, কারণ আমরা ওই ডেপথে জানি না যে হয়েছে কি হয় নাই, সেটা আমি বলতে পারবো না। এপিবিএন এর সাথে আমাদের কোনো রকম সমস্যা বা কারোর কোনো রকম ঝামেলা হয় নাই। যার জায়গায়, আমি আবার পরিষ্কার করে বলতে চাই, যার জায়গায় ডিউটি করার কথা তার সেখানে ডিউটি করবে। এপিবিএন এর ডিউটি করার কথা বহিরাঙ্গনে একদম পরিষ্কার ভাষায় 2010-এ প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু এই নির্দেশনা আছে। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের প্রতিবেদন চূড়ান্ত নয়। ক্লাব সহ অন্য প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও গঠনতন্ত্র সংশোধন কমিটির আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিম। আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে, তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক, আমি সেটা বলবো না। আমাদের যে প্রস্তাব বোর্ডের কাছে প্লেস করবে, বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না, এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই, বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে এবং সেখান থেকে যেটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে, তারপর সেটা অ্যাপ্রুভ হবে। কিন্তু এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।